অতিথি হিসেবে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন ফজলুর রহমান, সংসদ সদস্য, কিশোরগঞ্জ ৪। ফজলুর ভাই, কেমন আছেন আপনি? আমি একটু সংশোধন করি। জি। আমার ফজলুর রহমান, সংসদ সদস্য, কিশোরগঞ্জ ৪। আমি জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য বা বাংলাদেশের সংসদ সদস্য, ঠিক আছে। জি, কিন্তু আমার আরেকটা পরিচয় আছে। বলেন। আমি বীর মুক্তিযোদ্ধা। অবশ্যই আপনি বীর মুক্তিযোদ্ধা, সারা দেশবাসী জানে আপনি অবশ্যই বীর মুক্তিযোদ্ধা। এটা অবকাশ রাখে না, এটা আমি ছাড়বো না আমার। জি, অবশ্যই আপনি বীর মুক্তিযোদ্ধা, সেটা আমরা সবাই জানি। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে যে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, সেই জায়গাটায় সরকারের অর্জনটা আসলে কোথায়? সরকার এর মধ্যে ৩ মাস প্রায় পার করেছে। সরকার কি অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভূ রাজনৈতিক কোনো চাপে আছে কিনা, যেটা আমি শুরুতেই বললাম? শুনেন, গ্রামে আপনি আমাকে যে প্রশ্নগুলো করছেন, আজকে আমি এককভাবে কথা বলবো আপনার সঙ্গে। জি। এবং আমি যা সত্য বলে জানি এবং আমার জ্ঞান মতো যা জানি আমি তাই বলবো। এবং বলার আগে আমি এদেশের যারা আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখেন, সারাদিনে একটু সময় পাই না নিজের জন্য। সারাদিন এটা একটা, এই বয়সে কত যে কঠিন চিন্তা করতে পারবেন না। অথচ আমি কিন্তু কেউ না, একজন সংসদ সদস্য। আচ্ছা। কোথাও গিয়ে অবসর পাই না। যেখানে যাই মানুষ, সাধারণ মানুষ, বন্ধু মানুষ। এটা তো বড় পাওয়া, মানে আপনাকে মানুষ ঘিরে রাখে, এটা তো আপনার জন্য অনেক বড় পাওয়া, অর্জন। তো প্রতিদিন আপনারা বলেন, আসেন টকশো করি। প্রতিদিন অন্তত 10টা টেলিভিশন সেন্টার থেকে আমার প্রতি আহ্বান আসে, আসেন না। কিন্তু আমি আপনাদেরকে সময় দিতে পারি না। আপনি জানেন কতদিন পরে আমাকে আপনি আনতে পেরেছেন। হ্যাঁ। আমি আসি না এই কারণে, অনেকগুলো কথা আমি বলি না বা বলতে দেওয়া হয় না বা বলা উচিত না। কারণ যে কোনো ঘরে আপনি থাকেন, যে কোনো দলে আপনি থাকেন, আপনার একটা বাইন্ডিংস থাকে, সেই ঘরটাকে রক্ষা করা, সেই দলটাকে রক্ষা করা, সেই দলটার জন্য কাজ করা। আমি যে দলটা করি এখন জাতীয়তাবাদী দল, তারা সরকার গঠন করেছে এবং আমার ধারণা ছিল 240টা সিট পাবে। আমি বলছিলাম 80% সিট পাবে, 3-8টা 40, এইভাবে অঙ্ক করিয়া বলেছিলাম এক সময়। এটা নিয়ে কত আমাকে যে সমালোচনা করা হয়েছে, যে আসলে আগে 40টা পায় নেও ফজলুর রহমান। কিন্তু 240টি পায় নাই, কারণ এইটা নির্বাচন কমিশন যেমন তেমন, যে দেশের ইউনূস সাহেবের মতো সরকার থাকে, মিটিকুলাস ডিজাইনের সরকার, সেই দেশে বিএনপি, অনেকে তো মনে করেছিল যে 2/3 সিট জামাতেরা বলতো। এমনকি আমার এলাকাতে ভোট গণা হবে দুপুর 2টা-3টা বাজে, তখনও বলতেছে সাবধান প্রিসাইডিং অফিসার, জামাত কিন্তু ক্ষমতায় আসছে, কাজে যা বলছি এবং যা নির্দেশ দেওয়া হয়েছে বুঝে শুনে কাজ করো। নির্বাচনের আগের দিন রাতে ফেসবুকে বা সব জায়গায় কিন্তু এমন একটা আভাস ছিল যে জামায়াত ইসলামী ক্ষমতা আসছে। আমার এলাকাতে তো মনে হয়েছে যে আমি কোন আমলে ইলেকশন করতেছি। এটা অকল্পনীয় যে অত্যাচার বিএনপির নেতা কর্মীদের উপরে হয়েছে, যারা আমার মূল ব্যক্তি ছিল প্রত্যেক ইউনিয়নে, 24টা ইউনিয়নে। এটা অকল্পনীয় অত্যাচার। ভোটের দিন শুধু যদি দেখছে, ফোর্স যদি দেখছে যে এরা বিএনপি করে বা বিএনপিকে ভোট দিবে, আর উপায় নেই, পিটাইতে পানির মধ্যে ফেলছে নারী পুরুষ সহ, তাও রক্ষা নাই। এই ছিল অবস্থাটা। সেই অবস্থায় দাঁড়িয়ে একটা জায়গাতে বিএনপি নিজেকে ধরে রাখতে পারলো। কোন জায়গাটা? সেটা কোনটা? সেটা হলো মুক্তিযুদ্ধ। আচ্ছা। শেষ পর্যায়ে এসা যে কারণে আমাকে তারা অনেক সময় ভুল বুঝতো, অনেকেই, সবাই না, অনেক সময় করতো, তা ভুল বুঝতো আমি মুক্তিযুদ্ধ বলতাম বলে। শেষ পর্যন্ত প্রত্যেকটি বিএনপির ক্যান্ডিডেট, জাতীয়তাবাদী জোট বা দলের ক্যান্ডিডেট বলতে হলো যে আমরা শহীদ মুক্তিযোদ্ধার দল।
শহীদ মুক্তিযোদ্ধা মানে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, উনি ছিলেন মেজর জিয়া, উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কাজে মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। এই কথাটা আমাদের প্রধান নেতা জনাব তারেক রহমান সাহেব যখন বলতে শুরু করলেন এবং সারা বাংলাদেশ যখন দেখলো মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী শক্তির কাছে হারিয়ে যাচ্ছে, সমস্ত মানুষ একসাথে হলো, দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য ধানের শীর্ষে ভোট দিল। 211টা বা 13টা পার্লামেন্ট সিট বিএনপি পেল। সেই বিএনপি এখন ক্ষমতা এসেছে, আপনি বলতেছেন প্রেসারে আছে কিনা। আমাদের গ্রামে একটা কথা আছে, গরিবের বউ হইলে সবারই নাকি বাউজ লাগে। বাউজ মানে ভাবি ভাবি, জি। আমরা এমন একটা দেশ, আমাদের জনসংখ্যার কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে আছি এবং সেই অবস্থানের কারণে, জিও পলিটিক্যাল কারণে বাংলাদেশ এখন এমন একটা অবস্থায় চলে গেছে। কারণ যে দেশটা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল, একদম একটা ফ্রেশ জাতিসত্তার দেশ, সেই দেশটা যখন 50 বা 55 বছর পরে আইসা যখন দেখা যায় যারা পরাজিত হয়েছিল, যাদের পূর্বপুরুষেরা মুক্তিযোদ্ধাদের সাথে পরাজিত হয়েছিল, যাদের বাপেদেরকে গাছে তুললে মুক্তিযোদ্ধারা গুলি করে মারছিল, যে আল বদর রাজাকারকে আমি মনে করতাম এরা বৃথাই পৃথিবীতে জন্ম নিয়েছিল, এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা কোথায় গেল? আজকে দেখা যাচ্ছে রাজনীতির দৃশ্যপটে তারা এমনভাবে আবির্ভূত হলো যে ইলেকশনের সময় বলতে শুরু করলো তারা 2/3 মেজরিটি পাবে। আমাদের মতো বোকারা, আমার মতো বোকা বলে ফেললো যে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমি বিষ খাবো। আমি বললাম, আপনি বলেছিলেন। আজকে যে প্রেসার কেন পড়বে না? কারণ জামাত দেশটাকে বা স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, এখন এইটা একটা বাইফার্কেশন, একদম পরিষ্কার দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ হলো যারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সমর্থন করে নাই, বরং অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল, স্বাধীনতা বিরোধীদেরকে সমর্থন করেছিল, সেই সব দেশগুলো আবার বাংলাদেশের ব্যাপারে এক হয়েছে। তারা ফজলু ভাই, জামাত কিন্তু দেখেন সিট কিন্তু কম পায়নি, অনেকগুলো সিট পেয়েছে জামাতের জন্য। আমি এটা বলবো, ওইটা জামাত সিট পায়নি, সিটটা পাইছে ইউনূস সাহেব। জামাত কিভাবে? একটু ইউনূস সাহেবের সরকার আছে বলে জামাত সিট পাইছে। আজকে একটা ফেয়ার ইলেকশন করো, জামাত আবার 10% ভোটে চলে যাবে। এটা ইউনূস সাহেবের কারণ। আমার এলাকাতে, আমি আপনাকে বলছি, আমার এলাকাতে 24টা ইউনিয়নে আমার হিসাব ছিল 24 দুগুণে 4800 ভোট পাবে, 5000 ভোট পাবে, সেইখানে ভোট পাইছে 50,000-এর উপরে আমার এলাকাতে জামাত ক্যান্ডিডেট। এর কারণ হইল প্রশাসনের ভিতরটা এখন সব কিছু দখল করে আছে, বেশিরভাগ হলো জামাত। আমি কাউকে বিশ্বাস করি না, আপনি বিশ্বাস করেন, আমি কাউকে বিশ্বাস করতে পারি না যে এই লোকটা জামাত কিনা। এমনকি আমি কালকে একটা জায়গাতে বলছি, আমার স্ত্রীকে অনেক সময় সন্দেহ হয় সে গুপ্ত রাজনীতি করে কিনা। আওয়ামী লীগের মধ্যে দেশটা এইরকম একটা চক্রান্তের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তি ফেলে দিয়েছে, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। একদম প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত, নিচ উপজেলা পর্যন্ত, আর এখানে চিফ বা প্রিন্সিপাল সেক্রেটারি থেকে ধরিয়া এখানে এডিশনাল সেক্রেটারি থেকে ধরে যা আছে, ডিসিএসপি, সবাইকে আমার খালি সন্দেহ হয় এরা হলো স্বাধীনতা বিরোধী এবং গুপ্ত রাজনীতি করে, কেন জানি আমার মনে হয়। এবং আস্তে আস্তে আমার এটা বিশ্বাসটা আরো কনফার্ম হচ্ছে, যেহেতু আমি এমপি হয়েছি, আমি চক্ষু মেলে দেখতেছি যে এর মধ্যে তারেক রহমান সাহেব উপরে বৈশা আছে ঠিকই, যে বলছে যে চেয়ারটা খুব গরম, উপরে বৈশা আছে ঠিকই, কিন্তু নিচে দিয়া কিন্তু আগুন আছে। এবং জামাত, আমি বলবো না স্বাধীনতা বিরোধী শক্তি, শুধু জামাত বলে, স্বাধীনতা বিরোধী শক্তি এবং জঙ্গিবাদী শক্তি এবং পৃথিবীর সর্বশক্তিমান একটি দেশ এবং অর্থে বিত্তে পাশের আর একটি দেশ একটু দূরে হলো, সে দুইটা দেশ মিলে বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের সরকারের কাছে না, কার কাছে? আন্তর্জাতিক শক্তির সিদ্ধান্তের কাছে বলে আমার মনে হয়। এখনো আমার কাছে কেন জানি মনে হয় যে ইউনূস সাহেবকে যারা চালাতেন তারা এখনো অনেক বেশি শক্তিশালী, বিদেশিরা যারা অনেক বেশি শক্তি, এবং দেশি বিদেশি শক্তি যারা ইউনূস সাহেবকে ভর করেছিলেন, ইউনূস সাহেবকে যারা
এই শিকন্ডি বানিয়ে বা প্রতীক বানিয়ে তার আশেপাশে ছিলেন। ওই যে 11 জন বা 12 জন বা 15 জন যে ওই আমেরিকা থেকে আসছিল, এক সময় যেমন করে লন্ডন থেকে আসছিল লর্ড ক্লাইভরা, এই যে এটা 1757 সালের পলাশীর যুদ্ধের কথা আপনি নিশ্চয়ই বলছেন। জি। এটা তো দেশটা তো তাদের, আচ্ছা, তারাই তো দেশটা, ওই যে বলে যে জুলাই সনদ, জুলাই যুদ্ধ, এগুলো তাদের সৃষ্টি। বহুদিনের চক্রান্তের ফসল, বহুদিনের ষড়যন্ত্রের ফসল, বহুদিনের ট্রেনিং এর ফসল এই যে ছেলেগুলাকে সৃষ্টি করছে। অকল্পনীয়, কেউই জানতো না হুয়ার দে। যেদিন তারা প্রকাশিত হয়েছে তার একদিন আগেও মানুষ জানতো না এরাই বুঝি বাংলাদেশের এরা। ফজলুল ভাই, আপনি যে বলেন প্রশাসন বা বিভিন্ন জায়গায় আপনি গুপ্ত লোকজন দেখতে পান, আপনি মনে করেন আপনার দলেও কি এরকম আছে গুপ্ত লোকজন অন্য দলের হয়ে? আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমি বিশ্বাস করি, কিন্তু আমি প্রমাণটা কিভাবে দিব জানি না। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের ভিতরে যদি, ছাত্রলীগের মতো একটা সংগঠনের ভিতরে যদি 50%-এর উপরে এইসব ওই যে গুপ্ত সংগঠনের লোকজন থাকতে পারে, যারা পরের দিনেই বলে আমি শিবিরের সভাপতি ছিলাম, আমি অমুক ছিলাম, আমি অমুক ছিলাম, বিএনপি ছাত্র দলের ভিতরে থাকবে না এটা তো বলা যায় না। আমি কিন্তু, কারণ বিএনপি আওয়ামী লীগের চেয়েও একটা ঢিলে ডালা দল, কারণ বিএনপি সবাইকে গ্রহণ করে। আচ্ছা, শত ফুল ফুটতে দাও একটা প্ল্যাটফর্ম যেরকম সবই আছে এখানে। রাজাকারের ছেলেও আছে, আলবদরের ছেলেও আছে, আবার আমি মুক্তিযোদ্ধাও আছে, আবার একজন কমিউনিস্টও আছে এখানে। আমি না, আবার বাসানি নেপের লোকজন তো বড় আছে এখানে, যারা এক সময় ওই চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বলতো মাও সেতুংকে, তারাও আছে। আবার এইখানে যত ধরনের স্বাধীনতা বিরোধী বড় বড় মানুষেরা, মুসলিম লীগের সন্তানেরও আছে অনেকেই, বেশিরভাগ। কথাটা বুঝছেন না? কাজে এটা একটা প্ল্যাটফর্ম, এখানে হলো সব মুখে কথা বলে। আমি এখানে বসে বিএনপির নেতা হিসাবে মুক্তিযুদ্ধের মুখ দিয়ে কথা বলতেছি, ঠিক এইখানে আরেকজন নেতার নাম যদি আমি বলি আপনাকে, তাকে আইনা দেখবেন যে উনি কিন্তু না এইরকম কথা বলে না, উনি মুসলিম এই ফারবার দিয়ে কথা বলতেছে। আরেকজনকে আনবে দেখবেন ধর্মীয় ফারবারের কথা বলতেছে, আরেকজনকে আনবে দেখবেন যে সিরাজ শিকদারের লাইনে কথা বলতেছে। জি। এ হলো বিএনপি। বিএনপি সবাইকে আশ্রয় দেয় অথবা শত ফুল ফুটতে দেয়, একটা প্ল্যাটফর্ম। কাজে বিএনপির মধ্যে যে জামাতের ওই যে আদর্শবাদী লোকজন থাকবে না এটা আমি বিশ্বাস করি না, নিশ্চয়ই থাকবে। বিরতির পরে বাকি আলোচনা করতে চাই ফজলুল ভাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজন এখন প্রকাশ্যে। অতিথি হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনি আবার একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সম্প্রতি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লিখেছেন যে আওয়ামী লীগ সেদিনই ফিরেছে যেদিন এদেশে মবস্টারদের হিরো বানানো হয়েছিল, সেদিনই আওয়ামী লীগ ফিরেছে। আর আসিফ নজরুল, তিনিও সাবেক আইন উপদেষ্টা, তিনি বলেছেন যে আওয়ামী লীগ ফেরেনি, আওয়ামী লীগ ছিল, তারা ফিরেছে, এখন তারা ফিরেছে তাদের দম্ভ, তাদের মিথ্যাচার, তাদের অহংকার এবং তাদের দুঃসাহস নিয়ে তারা ফিরেছে। মন্তব্য করেছেন তার, আপনি কোনো মন্তব্য? আমার মন্তব্য হলো, প্রথম যে ছেলেটির কথা বললেন আপনি, যে যুবকটি বললাম, আর ছেলেটি বললাম না, যুবকটি যেহেতু মন্ত্রী ছিল, আমাদের সন্তান তুল্য, আমি তাকে কোনোদিন তার নামই শুনি নাই। একদিন হঠাৎ দেখলাম কোথা থেকে যেন সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা টানিয়ে টানিয়ে নামাইতেছে। জি। এই দিন থেকে এই যুবকটিকে আমি চিনলাম যে এর নাম মাহফুজ আলম, সে তখন উপদেষ্টা। জি। তাকে কিন্তু বিশ্ববাসীর কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমি বলি, এরপরে দেখলাম ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকাতে গেলেন, ক্লিন্টন ফাউন্ডেশনের একটা সমাবেশে জনাব মোহাম্মদ ইউনূস সাহেব এই ছেলেটিকে পরিচয় করে দিলে, সে হইল আন্দোলনের মাস্টার মাইন্ড। আমি বললাম, বাবা, আন্দোলনের মাস্টার মাইন্ড ছেলেটি? তখন সবাই মনে করতে লাগলো সে বোধহয় ফিলোসফার গাইড অফ 5th অগাস্ট মুভমেন্ট। আচ্ছা। কিন্তু এবং দেখলাম সে মাঝে মধ্যে রং বেরঙ্গের কথা বলে,
একটা কথা ইউটিউবে ছাড়লো বা মেসেজ দেওয়া ছাড়লো, আবার সে ওটা delete ও আবার করে সেটা আবার ডিলিটও করে দিল। এইবার একবার দেখা গেল সে ভারতবর্ষের মধ্যে বাংলাদেশে সে আঁকলো, ম্যাপ আঁকলো একদম বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম নিয়ে যে এটাই বেঙ্গল এবং এটাই তার দেশ। এইসব দেখলাম। আমি এদেরকে খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই না, তবে আমি দেখতেছি এই ছেলেটি তাদের থেকে কেন জানি আলাদা হয়ে গেছে। আলাদা হয়েই গেছে সেই আলাদা কি কারণে হয়ে গেছে সেটা আমি বুঝি না, তবে আমার কাছে সবাই মনে হয় প্রত্যেকের মনেই একটা অজানা আশঙ্কা আছে যে আমরা যে মহাপাপটা 5ই আগস্টের পরে করছি, আগের কথাটা আমি বললাম, মহাপাপটা কি বুঝলো ভাই? যে মহাপাপ বলছি, যে মহাপাপটা করছি সেই পাপের বিচারটা ইতিহাসে একদিন হয়ে যেতে পারে। এইসব ছেলেরাই কিন্তু 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পর্যন্ত মুভমেন্টের 2টা রূপ। এইটা আবার আমার দল কেন এটা ভাঙ্গিয়া বলতে হয় আমি জানি না, বোঝা দরকার। আমার দল বিএনপির আন্দোলনটা ছিল গণতান্ত্রিক। আচ্ছা, 14 সনে শেখ হাসিনা ভোট হইতে দেয় নাই, কুত্তা মার্কা ভোট হইছে বলছে, যে কুত্তা ঘুমায় রয়েছে, 13 পায় নাই মানুষে কখন ভোট হয়ে গেছে, মাঠের মধ্যে কুত্তা ঘুমায় রয়েছে ভোট সেন্টারে। 18 সনে নিশিরাইতের ভোট করছে শেখ হাসিনা, 24 সনে আমির ভোট করছে। এর বিরুদ্ধে ছিল মানুষের আন্দোলনটা, এবং তাদের যে অত্যাচার, অবিচার, এই যে মামলা মোকদ্দমা, মানুষকে জেলখানায় রাখা, বিএনপি নেতাকর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মহান নেত্রীকে এইভাবে অন্যায়ভাবে তাকে শাস্তি দেওয়া ইত্যাদি নিয়ে মানুষের মধ্যে চরম বিক্ষুব্ধ ছিল, এবং বিরুদ্ধে একটা গণতান্ত্রিক আন্দোলন আস্তে আস্তে গিয়ে এই জায়গাতে পৌঁছছিল, এবং স্লোগানটা উঠছিল এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। আসলে মুভমেন্টটা হয়েছে ওই জায়গাতে। পরে কি হলো? হ্যাঁ, এরপরে কি হলো? এরপরে 5ই আগস্টের পরে যেটা হলো, যারা বলতে শুরু করলো আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি, আমরা ইলেকশনের জন্য করি না। এইটা যে বাংলাদেশ 47 ছিল আমাদের স্বাধীনতা, আর 24 হইল আমাদের স্বাধীনতা, আর 71-এ গন্ডগোল হয়েছিল, কাজে এইটা বাংলাদেশ যে হয়েছে এটা ভুলভাবে হয়েছে, বাইরে বাইরে গন্ডগোল লাগাইয়া ইন্ডিয়া এখানে চক্রান্তকারী হিসাবে খেলছে, আমরা ভুল করছি। আর পাকিস্তান থেকে বলা শুরু করলো, এই তো আমাদের ছোট ভাইয়েরা 50 বছর পরে বুঝতে পারছে, আসো আসো আমাদের কাছে আসো, এবং পাকিস্তান থেকে সমানে বলা শুরু করলো লস্করে তৈয়বার মতো এইসব সন্ত্রাসী দলগুলো, যারা ঘৃণিত ধিকৃত কালো শক্তি পৃথিবীতে, তারা বলা শুরু করলো আমরা 71-এর প্রতিশোধ নিলাম। তারা এইখানে ইসলামিক ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করে, তখন পাকিস্তানের শহরগুলোতে ওরা মিষ্টি খায়, স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তান। এই যে 71-এর প্রতিশোধ নিলাম, এইটা একটা মহাপাপ। তারা যারা বাংলাদেশকে মানে না, এই যে আমি আপনার সঙ্গে বৈশাখ কথা বলতেছি, বাংলাদেশ থাকলে, পূর্ব পাকিস্তান থাকলে, এই যে এয়ার কন্ডিশনে বসে আপনি এবং আমি কথা বলি এত সুন্দর, এটা আপনার থাকতো না। আপনার যে মালিক এখানে কে আমি এখনো কিন্তু জানি না, আমি সব খুঁজে লই না। আচ্ছা, মালিককে জানতাম না। এটা থাকতো হয়তো বা ইস্পাহানির কোনো নাতি সত্ত্বের থাকতো, অথবা আদমজির নাতি গাড়ি দৌড়ায় যাইতো, আমরা গুলিস্তানের সামনে দাঁড়ায় দেখতাম আদমজির নাতির গাড়িটা কত সুন্দর। যদি এটার নাম পাকিস্তান থাকতো, তাইলে দেখতাম হাজার হাজার লেবার চাকরির জন্য বিয়ে পাস ছেলেরা গিয়ে পাটকলের সামনে দাঁড়াইছে আদমজিতে, স্যার আমার একটা চাকরি দেন। হ্যাঁ, বাঙ্গাল কা বাচ্চা, কেউ চাকরি লেগেলে 2টা ধমক দিত আর একটা লেবারের চাকরি দিত, আমরা এতেই খুশি থাকতাম। সেই যে পাকিস্তানের শাসন এবং শোষণের জিঞ্জির ভেঙে যে আমরা যুদ্ধ করে যে দেশটা স্বাধীন করলাম, সেই দেশটার নাম কি? এই দেশটা না আজকের বাংলাদেশ। বাংলাদেশ নামটা যে হইল কেন? কারণ এর আগে তো ছিল পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান থেকে যে বাংলাদেশ হইল, আমি যে মানুষ হইলাম, বাঙালির যে একটা রাষ্ট্র হইল, আমার জাতির যে একটা রাষ্ট্র হইল, সেই রাষ্ট্রটা তো আমি যুদ্ধ করে সৃষ্টি করছি। তাইলে এই হারামির বাচ্চারা, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যারা স্বীকার করে না মুক্তিযুদ্ধ হয়েছিল, তারা এই দেশে থাকে কেন? তাদের তো এই দেশ থেকে চলে যাওয়া উচিত। এই নিমক হারামের বাচ্চা, এই কারণে হারামির বাচ্চা, নিমক হারামের বাচ্চারা এখানে থাকে কেন? যারা বলে যে 71-এ কোনো যুদ্ধ হয় নাই, অথচ আমার দেশ রক্তের সাগর হয়েছে, বঙ্গোপসাগর রক্তে রক্তে লাল হয়ে গেছে। একটা অপারেশনে খুলনার চুকনগরে একদিনে 18,000 লোক মারা গেছে, একদিনে খুলনার চুকনগরে। আমি যদি বলতে থাকি মুক্তিযুদ্ধের ইতিহাস, কি বলবো আপনাকে?
শুনতেই চাই, বলেন আপনি। সেইটা মুক্তিযুদ্ধ একটা মহাসাগর। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে 5ই আগস্টে কোথায় হিমালয় পর্বত আর কোথায় বাড়ির কাছে টিলা, এটাকে কোথায় প্রশান্ত মহাসাগর আর কোথায় কুয়া তুলনা করতেছে এবং নাচতেছে যে ওইটা না, আমরা নতুন মুক্তিযুদ্ধ করছি, ওইটা ভুলে যান। পরিষ্কারভাবে তারা বক্তৃতা করছে 71 ভুলে যেতে হবে, এখন আর 71-এর প্রয়োজন নাই, 24 হইল আমাদের প্রয়োজন। 24টা কি? 24 হইল লস্করে তৈয়বা, 24 হইল হরকাতুল জিহাদ, 24 হইল এই পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের একটা ফিলোসফি। কোন 24? এটা হলো রাজাকারের 24, আর বিএনপির 24 গণতান্ত্রিক আন্দোলনের 24। এটা বুঝতে হবে, বাংলাদেশের যে জনতার যে 24 রক্ত দেওয়ার যে 24, সেটা হইল গণতান্ত্রিক আন্দোলনের রূপের 24। আর তাদের হইল এখানে এই দেশটাকে তারা আবার নতুন করে, আরে বাবা আফগানিস্তানে বেড়াইতে গেছে, আফগানিস্তান বলে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। আর এই বাংলা আফগান হবে, এখনো 1/3 লোক আফগানিস্তানে রাতের বেলায় না খায়া থাকে। মানুষটা মরলে কবর দিতে না, যদি কাফনের কাপড় দিতে পারে না, পাহাড় থেকে ফেলে দেয়। সে আফগানিস্তান বানাতে চায়। আমার দেশটাকে মধ্যযুগের বর্বরতার দিকে, অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে চায়। আমার দেশ এখন মবের সন্ত্রাসের মাধ্যমে একটা দেশ চালাইতে চায়, বিচার করতে চায়। আইন মানে না, আদালত মানে না, জজ কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, সুপ্রিম কোর্ট মানে না, বাংলাদেশের সংবিধান 72-এর সংবিধান মানে না। মানে কি? আমার বিরুদ্ধে যে থাকবে তাকে আগুন দা পুড়িয়ে দেব। এটা শুধু ব্যক্তিগতভাবে না, ফিলোসফিগতভাবে, আদর্শগতভাবে, দর্শনগতভাবে তারা বিশ্বাস করে। ওই যে আমার পীর আউলিয়া গাউস কুতুব দরবেশরা এখন থেকে শত শত বছর আগেই বাংলা এসেছিল, সেই খাজা মঈনুদ্দিন চিশতি থেকে ধরে হযরত শাহজালাল শাহপরাণ পর্যন্ত যারা আমার পূর্বপুরুষ হিন্দু ছিল, মুসলমান বানিয়েছে, তাদের মাজার এখন পুড়ে দিতে চায়। যে শাহ আলীরা, হযরত শাহ আলী যে এখানে এসেছিলেন, তার মাজার মিরপুরে পুড়িয়ে দিতে চায়। সেখানে প্রতিরোধ হয়েছে, প্রোটেস্ট হয়েছে। যারা আজকে সুফিবাদে বিশ্বাস করে, আহলে সুন্নাতুল জামাতে বিশ্বাস করে, এটা তো একটা ফিলোসফি। তাদেরকে আজকে কবর তুললে থেকে রাজবাড়ি, কবর থেকে তুলে রাজবাড়িতে আগুন দিয়া পুড়ায় দেয়, কুষ্টিয়াতে কুপায় মারে, শত শত মাজার ভেঙে দেয়। এই যে ফিলোসফি, এই ফিলোসফি থেকে কি বোঝায়? আপনি আমার মাজার ভেঙে দেন কেন? এটা তো আমরা 14 পুরুষ যাবৎ পীর আউলিয়া গাউস কুতুব দরবেশদের মুরিদ হইয়া, আমার দাদা ফুরফুরা শরীফের মুরিদ, আমার বাবা আরেক কানে সোনাকান্দার মুরিদ, এইরকম আছে। যে বিশ্বাস করতেই পারে, বলে না মাজার আমরা রাখবো না, পুরাই দিব। কেন? ওখানে মাজারে বৈশা গাঞ্জা খায়, ভাং খায়, এখানে বৈশা এই বাজে কাজ করে। তো বাজে কাজ করে যদি গাঞ্জা ভাং খাওয়ানোর, মদ খাওয়ানোর জন্য মাজার পুরায় দিতে হয়, এটা যদি যুক্তি হয়, তাইলে যে যদি কোনো মাদ্রাসায়, আমি সব মাদ্রাসার কথা বলছেন, যদি কোনো মাদ্রাসায়, আমি তো প্রতিদিন দেখতেছি বলৎকার হয়, তাইলে কি মাদ্রাসা পুরাই দিতে হবে না? বলৎকার যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে। আপনি সেই ব্যবস্থা, তাইলে বলৎকারকে ফিরাইতে হবে, মাদ্রাসাকে আগুন দিয়ে পোড়ানো যাবে না। আমার কথাটা জি বুঝতে পারছি, পরিষ্কার। এই চলছে। আমি এই কারণে বলছি মহাপাপ করতেছি আমরা। আমরা কি মহাপাপ করছি? যারা আমার বীর শ্রেষ্ঠ, 7.5 কোটি বাঙালির মধ্যে মাত্র 7 জন বীর শ্রেষ্ঠ আমরা দিছি, 63 জন বীরুত্তম আমরা দিছি। তাদের স্ট্যাচুগুলা ওইখান থেকে ভেঙ্গে তারপরে ড্রেনের মধ্যে ফালাইতেছে। আমরা কি মানুষ? আমরা কি একটা রাষ্ট্রসত্তার মানুষ? আমরা কি মুক্তিযুদ্ধের যে যারা আমার জন্য রক্ত দিয়ে গেছিল, আজকে কি বলবো আপনাকে, মুক্তিযোদ্ধার গলায় দেখবেন মালা পরাইতেছে। কিসের মালা? জুতার মালা। দেখেছি আমরা। এই মহাপাপ যারা করছে, এই ছেলেটি মাহফুজ আলম যার কথা বললেন, তারা তো এই ফিলোসফিকে ধারণ করে। এখন তারা নিজেরা আলাদা থাকে। কেন আলাদা থাকে? এটা তাদের সিদ্ধান্ত। এইটা আপনারা বুঝবেন। এটা হলো মিটিকুলাস ডিজাইনের সিদ্ধান্ত। এখনো যেহেতু ইউনূস সাহেব জীবিত আছে, এখনো যেহেতু ইউনূস সাহেবের পীর সাহেবরা জীবিত আছে, মীর জাফরের যেমন পীর সাহেবরা ছিল লর্ড ক্লাইভ, মীর জাফরের সঙ্গে লর্ড ক্লাইভের চুক্তির কারণে যেমন করে বাংলা 200 বছরের জন্য পরাধীন হয়ে গেছিল, বাংলাদেশে ইউনূস সাহেবের সঙ্গে আরেক লর্ড ক্লাইভদের চুক্তির কারণে আমি বললাম বাংলাদেশ সেমি পরাধীন হয়ে যাবে দীর্ঘদিন।
কোথাও নড়াচড়া করতে পারবে না, এবং তাদের অংশই তার। এখন দেখবেন এনসিপির ছেলেরা জামাতকে গালাগালি করে, এটা রাতের বেলা আগে বুঝ করছে যে আমরা এখন আলাদা থাকতে হবে। আচ্ছা, একসাথে থাকলে ওই যেভাবে মানুষ এখন জায়গায় ওঠে, এই আলবদর রাজাকারের বাচ্চা কইতেছে তোমরাও এই গোনার মধ্যে পড়ে যাবা, কারণ যে তোমাদেরকে দিয়ে তো আবার স্ট্রাইকার হিসাবে খেলাইতে হবে, কাজে তোমরা নিজেদের অবস্থানটা একটু আলাদা করো। আমি মনে করি যে এই যে মাহফুজ আলম বলল, আর ওই যে আরেকটা মাহফুজ আলম বলল, এর পিছনে কারণ হইল নিজেকে একটু সেফ রাখা। আচ্ছা, কারণ মুক্তিযুদ্ধের শক্তি এক সময় ফজলুর রহমান বলছিল মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে, এই আঙ্গুল তুললে বলছি রে পার্লামেন্ট, আমি বলছি এই মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে আলবদর রাজাকারের বাচ্চারা। তখন আমাকে হত্যা করার জন্য আমার বাড়ি পর্যন্ত আক্রমণ করছে। যদি সেদিন মিলিটারি 15 মিনিটের মধ্যে না আসতো, আর 5 মিনিটের মধ্যে যদি আপনার সহ পুলিশ না আসতো, সেদিন হয়তো আমার বাড়িতে আমাকে আগুন জ্বালায় দিত। আমি সেই ফজলুর রহমান। এখন আমার আর ফজলুর রহমান আর আলবদর রাজাকার বলতে হয় না। আপনি ইউটিউবটা খুলেন, দেখবেন প্রতিদিন হাজার হাজার লোকে বলতেছে এই আলবদর রাজাকারের বাচ্চারা। এখন তারা বুঝতে পারছে না, মুক্তিযুদ্ধ অনেক শক্তি। ফজল ভাই, ওই জায়গাটা একটু আপনি একটু যদি বলতেন যে যে আসিফ নজরুল সাবেক আইন আসিফ নজরুলের কথাটা আমি আওয়ামী বলছি। লীগ ফেরেনি, আসিফ তারা নজরুল ফিরেছে দম্ভ। আসিফ নজরুলের কোন পূর্বপুরুষের সাথে বোধহয় খন্দকার মুস্তাকের একটা দেখা হয়েছিল, অথবা মির্জাফরের একটা দেখা হয়েছিল কিনা। আমার কাছে মনে হয় এই লোকটাকে একসময় আমার জ্ঞানী গুণী বলতে আমার কোনো আপত্তি নেই, জ্ঞানী বুদ্ধিমান বলতে আপত্তি নেই, কিন্তু তার মধ্যে যে চারিত্রিক গুণাবলীর পরিচয় পাইছি, প্রত্যেক দিন দেখবেন তার কি অবস্থা, যে গুণাবলীর বৈশিষ্ট্য আমি পাইছি, আমার খুব রেসপেক্ট ছিল লোকটার প্রতি। আচ্ছা, কিন্তু এত নষ্ট হয়েছে। তাইলে ফ্রি হাটও দেখি রাস্তা দিয়া, ঘরে দরজা লাগায় বসে, তো কোথায় থাকে এখন মানুষ জানে না তো। ফ্রি হাটে একদিন হঠাৎ করে দেখলাম পার্লামেন্টে গেছে। আরে বাবা, পার্লামেন্টে গেছে তারা, আচ্ছা, দে উইল কাম, দে উইল কাম। এটা তো হইল তারেক রহমান সাহেবের উদারতা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদারতা, শহীদ জিয়ার ছেলের উপরদা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলের উদারতার কারণে এখনো তারা এমনভাবে কথা বলতে পারে। আপনি বলেন তো দিকে, একটা ছেলে প্রধানমন্ত্রী সম্পর্কে কি পাটোয়ারি না সাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের কথা বলে, মানে এইটা একজন প্রধানমন্ত্রীর কিভাবে বলেন। আমরা বিরতির পরে এসে এটি একটু কথা বলতে চাই। একটা বিরতি নিন ফজল ভাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, আবারও ফিল্ম আলোচনা আমরা কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনি বিরতির আগে আমরা একটু বলছিলাম যে প্রধানমন্ত্রীকে যেভাবে বলা হয়, তাকে উদ্দেশ্য করে যে কথা বলা হচ্ছে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, মানে এইভাবে কি একজন প্রধানমন্ত্রীকে বলা যায়? মানে কথা যেভাবে তিনি বলছেন। যদি রাজনীতির কথা বলেন, আমি মনে করি এইভাবে বলার পরে, কি বলেছে এটা আমি না বলি, আপনি নিশ্চয়ই জানেন। না, এইভাবে যদি কেউ বলে, হি মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্স। যদি কেউ প্রধান যা বলছে, আচ্ছা, এটা যদি বলেন যে এটা উদারতা, আমি বলবো এটা অধিক উদারতা। অধিক উদারতাকে আবার সার্বিকভাবে মানুষ কিন্তু অন্য কিছু মনে করতে পারে, দুর্বলতাও মনে করতে পারে। এরকম নজির আছে, অধিক উদারতা, অধিক উদারতার নজির আছে। জি, আপনি একজন মানে কি বলবো, দুষ্কৃতিকারী যে চরম পর্যায়ে, সে তার সমস্ত কুকর্মগুলো করে যাবে, আর আপনি হাসতে হাসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা হবে না। রাষ্ট্র চালানোটা এটা খুব, যেমন উদারতার ব্যাপার, নিষ্ঠুরতার ব্যাপারও আছে। মানে আপনাকে তো প্রশাসন, হ্যাঁ অবশ্যই, কারণ আমরা আমাদের সামনে ইতিহাসগুলো আছে। একদম যদি আপনি ইসলামের ইতিহাসও ধরেন, আমার দিনের নবী পরে 4 জন খলিফার মাঝে 3 জন খলিফাকেই কিন্তু রাষ্ট্রীয় কারণে হত্যা করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমরা 3 জন খলিফাকে রাষ্ট্রীয় কারণে বা নেতৃত্বের কারণে, যে কোনো কারণে বলেন, তাদেরকে হত্যা করা হয়েছে, নামাজের মধ্যেই হত্যা করা হয়েছে, নামাজ পড়া অবস্থায়।
আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রদেরকেও কিন্তু ছাড়ে নাই। কাউকে বিষ পান করায় হত্যা করছে, কাউকে কাউকে কারবালার মাঠে 670 আমার মনে হয় টাইমটা এটা পরে দ্বিখণ্ডিত করে ফেলেছে মুসলিম। তাকে ইয়াজিদ মাবিয়ার ছেলে হত্যা করছে। কাজে রাষ্ট্র ক্ষমতাটা যে জায়গাতে একদম আমার ধর্মের থেকে যেভাবে চলে আসছে, আপনি এখানে ধরেন মুসলিমের এই রাষ্ট্র ক্ষমতা মুঘল সাম্রাজ্যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর আসলো। তার শেষ বংশধরের পরিণতি দেখেন আওরঙ্গজেব তার নিজের রাষ্ট্র ক্ষমতার জন্য পিতাকে বন্দি করে রাখলো, বোনদেরকে নির্বাসনে দিল, দুই বড় ভাই দারা শিকুকে হত্যা করলো, মেজ ভাই সুজাকে বাংলার যিনিও ছিলেন অধিকর্তা ছিলেন তাকে একদম আরাকানে পাঠায় দিলেন এবং তার ছেলে মেয়েরা সব জঙ্গলে বাঘে খাইল। আরেক ভাই মুরাদকে অন্ধ করে দিলেন। ঠিক আছে না? আমি এইটা নিষ্ঠুরতা বললাম এই কারণে যে রাষ্ট্র ক্ষমতা নিষ্ঠুরতা মানুষ সমর্থন করে না, কিন্তু এগুলো কিন্তু হয়। একদম আপনি দরবেশ বেশে কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না। আচ্ছা, এরা যা করতেছে, তারেক রহমান সাহেবের মাত্র 3 মাসের রাষ্ট্র ক্ষমতা, সেটাই। বিএনপি বা তারেক রহমান সাহেবের 3 মাসের রাষ্ট্র ক্ষমতায় 3 মাসের মধ্যে এরা মিছিলে মিছিলে যে স্লোগান দিছে, আর একটা সরকারকে 6 মাস সুযোগ দাও, 1 বছর সুযোগ দাও। তারেক রহমান সাহেবের মতো একজন নতুন মানুষ যিনি আগে কোনোদিনই রাষ্ট্র চালান নাই, প্রশাসনে বৈশা চালান নাই, দূর থেকে বলে যে অনেকে চালাইছে, ওইটা চালানো না। আচ্ছা, তাকে অন্তত একটা সুযোগ দেও। দেখা তো যাচ্ছে, ওই যে আমি ইংরেজিতে পার্লামেন্টেই বলছি, আমি সবসময় একটা কথা প্রতিষ্ঠিত করি যে মর্নিং শোজ দ্য ডে। রাইট, ইউ আর তারেক রহমান সাহেব যেভাবে চলে, যেভাবে কথা বলে, যেভাবে আচরণ করে, যেভাবে প্রোগ্রাম, দারুণ, এটা তো প্রশংসনীয় এবং উদ্যোগ এবং অবশ্যই। জি, এই যে কার্ডগুলো করছে সমস্ত, এই যে তার পিতার মতো এখানে খাল খননে লাগছে এবং যে সিম্পল লাইফ লিড করতেছে এবং এইগুলো যে বিশ্রী আচরণ, সে তো ছাড় পাচ্ছে না, তাকে তো ছাড় দেয়া হচ্ছে না। কিন্তু তাকে তো এই কথাটা এলো আমার যে এত কিছু একটা মানুষ উদারতা দেখাচ্ছে, তাকে তো ছাড় দেওয়া হচ্ছে না। আর 3 মাস সময় দেওয়া হয় না, 3 মাস মঞ্চে রাজনৈতিক বক্তব্য তিনি দেন না। ছেলেরা শুধু মিছিল করতো। আচ্ছা, ইউনিভার্সিটিতে কত বিশ্রী কথা, তারেক রহমানের বিরুদ্ধে কত স্লোগান হয়। এখন দেখি যে জামাতের আমির বলে এই তাদের পতন হাসিনার চেয়েও খারাপভাবে হবে, অপেক্ষা করেন, যদি এই না করে এই না করে। আজকেও দেখলাম তো পালানোর সুযোগ পাবেন না, আর মহাসচিব মহাসচিব না কি কয়, জেনারেল সেক্রেটারি কি গোলাম পড়ুয়া, হ্যাঁ, সর্বমন্ত্রী বলেছেন সালাউদ্দিন আহমদ। হ্যাঁ, এরা যে সর্বমন্ত্রী বিশ্রী ভাষায় কথা বলে। অথচ তারেক রহমান সাহেবের যদি উদারতা না থাকতো, ইলেকশনও তারা কতগুলা সিট পাইতো বুঝে যাইতো। এই উদারতাগুলো তো উনি দেখেছেন। এই যে 7টা 8টা 6টা ছেলেরে যে ইলেকশনে করে মানে মাননীয় জাতীয় সংসদ সদস্য হয়ে গেছে গা, এমনি অনেকে তো অন্য কথাও বলে। আমি খুব ক্লিয়ারলি কথাটা বলছি, অন্য কথা বল। সেই তারেক রহমান সাহেবকে পর্যন্ত তারা 6 মাস 1 বছরের জন্য ছাড় দেয় না, এখনই উৎখাত করে ফেলবো। আমি তাই বলি যে এইটা, ওই আমি একটা কথা বলছি, আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এখন আমি বলি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। এই জাতি সমস্ত সত্তা দিয়ে চেষ্টা করছে যে নিজেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু এর পিছনে যে চক্রান্ত, কারণ এরা দেশ চায় না। বাংলাদেশ নামটা শুনলেই এদের শরীরে আগুন লাগে যে হ্যাঁ, কেন বাংলাদেশ? এই বাংলাদেশে তো আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদের লোকজনকে তো এই বলছে। এই বাংলাদেশ বললেই তো আমাদেরকে রাজাকার আলবদর বলা হয়। 71 সনটা তারা, আমি আপনাকে বলি 1971 কথাটাই তারা ক্যালেন্ডারের পাতায় রাখতে চায় না, যে না এখানে 70 সন থাকবে, 72 সন থাকবে, 75 সন থাকবে, 80, কিন্তু 71 নামে কোনো সন পৃথিবীর ক্যালেন্ডারে থাকতে পারবে না। এরা এইরকম করতে চায় এবং এই চিন্তায় তারা নিমজ্জিত বলেই যে বাংলাদেশ রাখা যাবে না। সমস্ত সর্বনাশটা এই জায়গাতে হচ্ছে। ইয়েস, জামাতকে আমি সমর্থন করি সেই জায়গায়। এইটা আবার দেখবেন যে কাটিয়ে দিয়ে বলবো
কালকে থেকে দেখানো শুরু করবো। ফজলুর রহমান বলছে জামাতকে আমি সমর্থন করি। আচ্ছা, অন্য কথাগুলো আর এদিক দেখাবেন সেদিক কেটে না। এরকম হয়, হ্যাঁ, দেখি আমরা। জামাতকে আমি সমর্থন করি সেই জায়গায়, যে জায়গায় জামাত কাউন্সিল করিয়া আমি তো কোনো দিন এইভাবে কথা বলি নাই। 5ই আগস্টের পরে যখন তারা বলল 71 কিছু না, মুক্তিযুদ্ধ মানি না, যখন তাদের ছাত্র দলের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক পত্রিকায় লেখা বলল যারা যারা ওই 71-এ অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও, হ্যাঁ, জি, যখন তারা বলল তখন থেকেই তো বলা শুরু হইল। কারণ এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি যখন বলতে শুরু করবেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না, এটা ভুল ছিল। আমি যখন মুক্তিযুদ্ধ, আমার যে মা মানে বোন ধর্ষিতা হয়েছে, আমার যে মেয়ে ধর্ষিতা হয়েছে, আমার যে বাড়িঘর পুড়ছে, আমার পিতা যে শহীদ হয়েছে, আমি তখন আপনাকে পাল্টাটা বলবো এই রাজাকারের বাচ্চা, এই কথাটা তো বলবো, এটা কেন শুরু করলেন? আজকে যাদেরকে ওই যে 68টা 68টা সিট 68টা পরে তো বাংলাদেশের মানুষই দেখ, আর তারা নিজেরা পাক যেভাবে পাক, আমি দেশের সমালোচনা করতে চাই না, আমি তো তাদের ছিলাম না, আমি তাদেরকে তো এত সমালোচনা করতাম না যদি তারা মানতো যে 71 হয়েছে, আমাদের পূর্বপুরুষেরা ভুল করছে, সেই জন্য আমরা মাপ চাই। কিভাবে মাপ চায় গোড়ায়া? 47 থেকে 24 পর্যন্ত আমাদের দলের আচরণে যদি কেউ যদি শব্দটা তারা কেন বলে? যদি কষ্ট পায় তাহেন যদি বলে শব্দটা, যদি বলে, এদেরকে একদম হাত জোর করে কাউন্সিল করে রেসকোর্স ময়দানে হোক, রেসকোর্স ময়দানে ওরা যাওয়াটা উচিত না, অপবিত্র হয়। কারণ রেসকোর্স ময়দানে 7ই মার্চে বঙ্গবন্ধু বক্তৃতা করছে, আর 16ই ডিসেম্বরে রাজাকার ওখানে সারেন্ডার করেছেন, আলবদর রাজাকার সহ ওই যে বলছে এলআই ফোর্স, তাদের আব্দুল্লাহ খান পাকিস্তানিরা এখানে সারেন্ডার করছে। আমি মনে করি যদি মাপ চায় পলিটিক্স করতে পারে, তা না হলে এদেশে একটা রাজনৈতিক একটা পার্জিং হবে, রাজনৈতিক একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধটা, রাজনৈতিক যুদ্ধটা কি ফর্মে হবে আমি জানি না, কিন্তু প্রতিদিন যদি সব কিছুকে শেষ করে দিতে চায়, বাংলাদেশকে শেষ করে দিতে চায়, সহ্যেরও একটা সীমা আছে। মানুষের সেই সহ্যের সীমা কিন্তু অতিক্রম করবে। আমি আপনাকে এখনো বলি, আনেন 2টা ব্যালট, ওই তারা যে গণভোট বলে, আমিও গণভোট চাই, 2টা ব্যালট আনেন, আগে এটা ডিসাইড হোক বাংলাদেশে কে 71 এবং মুক্তিযুদ্ধের পক্ষে, আর কে 71-এর বিপক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে, 2টা ভোট হোক। আচ্ছা, যদি ওরা জিততে পারে, জামাত শিবিররা বা ওইসব যারা ওইসব ফোর্স জিততে পারে, চিরদিন আমি তো বললাম আমি বিষ খাবো। কিন্তু মুক্তিযুদ্ধ যে বাংলার 1000 বছরের বাঙালি জাতির যে অহংকার এবং অর্জন, সেই অর্জনকে যারা ধ্বংস করতে চায়, কতদিন আপনি তাদেরকে ছাড় দেয়া থাকবেন? আমি তো বুঝি না। এই সমস্ত জায়গাতে আমি কাগজপত্র দেখি, কোথায় যেন ধরেন থানা থেকে একটা রেজুলেশন আসলো, যে রেজুলেশনটা মুক্তিযোদ্ধা বা ওই একদম সাধারণ একটা রেজুলেশন। ফজলুল ভাই, এই বিভাজন আর একটা শুনলেন, একটু এই কথাটা বলবো, জি। একদম ইউনু সহ সমস্ত কিছু সহ সব মিলে লিখে দেওয়া হলে সবাই একমত হইলাম, ইয়েস এই ডিসিশনটা পাস করার জন্য উপরে কাগজটা পাঠানো হোক, এই ওটা পাস করার জন্য। আচ্ছা, আইসা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেলেই কোথায় যেন কোন সাপ বৈশা আছে, এটা বদল হয়ে ডিস্ট্রিক্ট লেভেল। আচ্ছা, ডিস্ট্রিক্ট লেভেলে কিছু বদল হইলো, উপরে আইসা কোথায় যেন দেশ চালায় তারেক রহমান। মানুষ জানে তারেক রহমান যা করতেছে ভুল শুদ্ধ, ব্যাপারটা কিন্তু বিএনপি এবং তারেক রহমানের এই যদি কোনোদিন শাস্তি হয় আমাদেরই হবে। কিন্তু আমরা দেশ চালাইতেছি, আমাদের ভিতরে যারা বৈশা রয়েছে, অকল্পনীয় ব্যাপার এটা, আমি এটা অকল্পনীয় বলবো। এখনো আমি বুঝি না সরকার যারা চালাইতেছেন, আমিও সেই সরকারেরই সাথী, কিন্তু আমাদের এটা লক্ষ্য করা উচিত যে আমাদের ভিতরে কিন্তু সাপ আছে। ফজলুল ভাই 1 মিনিটে বলবেন, আমার সময় শেষ। সেটা হচ্ছে যে এই বিভাজন আর কতকাল? আপনি যেটা বললেন যে একটা রাজনৈতিক যুদ্ধ হবে, আমরা এগুলো আসলে বেরিয়ে আসতে চাই এখান থেকে। এই বিভাজনের রাজনীতি থেকে তো বেরিয়ে আসার কি উপায়টা কি আসলে? উপায়টা হ্যাঁ, আমি আপনাকে বলি, কালকেও বলছি কথাটা। আচ্ছা, এখন যদি একদল লোক বেরিয়ে যায়, জি, যে এটা কিন্তু রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধে যারা আদর্শিকভাবে পরাজিত হয়, ধর্মযুদ্ধ, যারা আদর্শিকভাবে পরাজিত হয়, দেখেন কারবালাতে কিন্তু জয়লাভ করছে ইয়াজিদ।
এবং ইয়াজিদি তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং সে খুতবা পরিবর্তন করে বলছে সুলতান জিল্লুল্লাহ, সুলতান আল্লাহর ছায়ার মধ্যে খুতবাও থাকে। চেঞ্জ হয়েছিল। আমার বিরুদ্ধে কথা বলা মহাপাপ, ইমাম হুসেনের উপরে অভিসম্পাত। কিন্তু আজকে 1400 বছর পরে, 670 খ্রিস্টাব্দের পরে আজকে সেটা তো 1400 কে এই পৃথিবীতে জি কাকে মানুষ মনে করে ইসলামের বন্ধু আর কাকে মনে করে ইসলামের শত্রু? সেটা প্রতিষ্ঠিত এখন কাকে প্রতিষ্ঠিত যে ইমাম হুসেনই হইল নবীর বংশধর, নবীর দৌহিত্র হইল পৃথিবীর মুসলমানের। ইয়াজিদের ইতিহাস ওইটা সেই কালো ইতিহাসই রয়ে এখন গেছে। যদি আপনি বলেন এই ইয়াজিদ আর ইমাম হুসেনকে মিলানো যায় না একটু, না আসলে কখনো মেলানো যাবে না। তাই কেন কইলেন? আচ্ছা, 100 বছর পর্যন্ত 1757 সনের পরে মানুষ বলছে মীর জাফর দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু 1857 সনে যখন প্রথম ভারতীয় হয়েছে, স্বাধীনতা সংগ্রাম হয়েছে, যাকে সিপাহী বিদ্রোহ বলা হয়, ব্রিটিশরা বলতো, তারপর থেকে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ শত্রু এবং ব্রিটিশের হাতে যে চক্রান্ত করে দেশ দিয়েছে তার নাম মীর জাফর। মীর জাফর হইল দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা হলো দেশপ্রেমিক। এখন কি আপনারা যদি বলেন যে না আচ্ছা মীর জাফর আর সিরাজউদ্দৌলা একটু মিলেমিশে দেশটা চালাই আমরা, চলেন, এটা হবে না, এটা হবে না। আচ্ছা, যতদিন পর্যন্ত জামাত স্বীকার না করছে, মুক্তিযুদ্ধ স্বীকার করলাম, বাংলাদেশকে স্বীকার করলাম, আমরা গণতান্ত্রিক রাজনীতি করতে চাই, অথবা তারা তাদের মতো করে ইসলামী রাজনীতি করুক, কিন্তু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধকে একদম স্বীকার করে তাকে তখন আমাদের মিল হবে। কিন্তু যারা বাংলাদেশেই মানে না তার সাথে আমার কি মিল হবে?